গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। আজকে আমরা ক্লাস 10 এর গ্যাসের আচরণ চ্যাপ্টারটি শুরু করব। আচ্ছা, তোমরা তোমাদের পরিচিত কত রকম পদার্থ দেখেছো? তোমরা যে মোবাইলটার সাহায্যে আমার এই লেকচারটা শুনছো, সেটা কি পদার্থ? সেটা কঠিন পদার্থ। যে জলটা খাচ্ছ সেটা কি পদার্থ? তরল পদার্থ। শ্বাস প্রশ্বাসের জন্য যেটা অপরিহার্য, যেটা ছাড়া জীবন বাঁচবে না, সেটা কি? অক্সিজেন গ্যাস, তাই না? সেটা গ্যাসীয় পদার্থ। তো আমাদের পরিচিত মোটামুটি কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ সম্পর্কে সবাই মোটামুটি জানি, ঠিক আছে? কোনো একটা পদার্থ কঠিন কখন? কঠিন, তরল আর গ্যাসীয়, এই যে তিন রকম হলো কেন? তার কারণ হচ্ছে যে সমস্ত পদার্থর কণাগুলো, যে কোনো পদার্থ মানেই হচ্ছে সেটা তার কণা নিয়ে তৈরি। ধরো একটা কাঠের টুকরো, তাহলে কাঠের টুকরো কি? কাঠের কণা নিয়ে তৈরি। জলের কণা নিয়ে তৈরি। কোনো একটা গ্যাসের কণা নিয়ে তৈরি, ঠিক আছে? সেই কণা কখনো কখনো অণু, কখনো কখনো পরমাণু, ঠিক আছে? অণু কখন? যৌগের ক্ষেত্রে অণু আর মৌলের ক্ষেত্রে পরমাণু বলি আমরা, তাই না? আচ্ছা, তো দুটো অণু বা দুটো পরমাণুর মধ্যে, দুটো অণুই বলছি আমি এখন, তো দুটি অণুর মধ্যে যখন আকর্ষণ বল, যে কোনো পদার্থেরই তার অণু বা পরমাণুর মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, তাই তো? আন্তরাণবিক যে আকর্ষণ বলটা কাজ করে, সেই আকর্ষণ বলের মান কারো ক্ষেত্রে বেশি আর কারো ক্ষেত্রে কম। তো যে সমস্ত পদার্থের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা খুব বেশি, তার মানে কি? এই ধরো দুটো কণা, ঠিক আছে? তারা একে অপরকে অত্যন্ত বেশি ফোর্সের দ্বারা, যদি এই কণাটাকে খুব বেশি ফোর্সের দ্বারা নিজের দিকে আকর্ষণ করে ধরে রাখে, টেনে ধরে রাখে, তাহলে এই কণাটা নিজের ইচ্ছা মতো এদিক ওদিক যেতে পারবে না, তাই না? তাহলে এই কণা একে বাধ্য করছে যে একে এই জায়গায়, একটা জায়গায় থাকার জন্য, একটা নির্দিষ্ট শেপ মেনটেন করার জন্য, যাতে করে কোনো কণায় যে কোনো দিকে যে কোনো ভাবে ছড়িয়ে পড়তে পারে না, তাই তো? তাহলে যে দুটো কণার মধ্যে আকর্ষণ বল বেশি হলে সেই কণাগুলো এক জায়গায় বাউন্ড থাকবে, তারা একটা নির্দিষ্ট শেপকে মেনটেন করবে, ঠিক আছে? তো সেই ধরনের পদার্থই হচ্ছে কঠিন পদার্থ। বোঝা গেছে? তাহলে কঠিন পদার্থ মানে তাদের কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা অত্যন্ত বেশি, তাই তাদের একটা নির্দিষ্ট আকার থাকে, তারা ইচ্ছা মতো এদিক ওদিক যেতে পারে না, তো এটাই হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে? এরপরে একটা তরলের কথা চিন্তা করা যাক। একটা গ্লাসে একটু জল নিয়েছো, ঠিক আছে? একটা গ্লাসে একটু জল নিয়েছো, সেই জলটা যখন গ্লাসের মধ্যে রেখেছো, তখন সেই গ্লাসের যেটা নিজস্ব শেপ, সেই শেপটা মেনটেন করবে, তাই তো? এটা ধরো একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে যখন তুমি জল রেখেছো, তাহলে এইরকম একটা শেপ, জলটারও একটা এরকম গ্লাসের মতোই শেপ হয়ে গেল, ঠিক আছে? এরপরে ওই জলটাকে তুমি আবার একটা গামলার মধ্যে ঢেলে দিলে, ঠিক আছে? একটা গামলার মধ্যে ঢেলে দিলে, তাহলে দেখো এখানে জলটার এরকম শেপ ছিল, এখানে এসে জলটা আবার এরকম হয়ে গেল। তার মানে কি? তার মানে যে পাত্রে রাখা হচ্ছে সে সেই পাত্রের মতোই আকার ধারণ করছে, তাহলে নির্দিষ্ট কোনো আকার নেই। তো এরকম কেন হচ্ছে? তার কারণ এক্ষেত্রে এর জলের কণাগুলোর মধ্যে বা জলের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা খুব একটা কম না হলেও, ঠিক আছে, খুব একটা বেশিও নয় আর খুব একটা কমও নয়। তার মানে এই কণাটিকে যে পরিমাণ বলের দ্বারা আটকে রেখেছে, একদম অবশ্যই একটু আটকে তো রেখেছে, কিন্তু সেই বলের মানটা অত্যন্ত বেশিও নয়, যার জন্য এই কণাটা খুব দূরে যেতে পারছে না, ঠিক কথায়, কিন্তু আবার একেবারে খুব কাছাকাছিও থাকতে পারছে না। এই কণাটার সাথে এই কণার আকর্ষণ বলটা থাকলেও এই কঠিনের তুলনায় কম হওয়ার জন্য এই কণাটা ইচ্ছা মতো এদিক ওদিক সরতে পারছে। তাই জলটাকে যখন গ্লাস থেকে কোনো একটা গামলাতে ট্রান্সফার করা হলো, তখন সে গামলার মতোই, তলদেশের মতোই একই শেপ নিয়ে নিল। বোঝা গেছে? তো এই দুটি কণার মধ্যে বা দুটো অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কঠিনের সব থেকে বেশি, তরলের কঠিনের থেকে কম, কিন্তু একেবারে যে নগণ্য সেটা নয়, ঠিক আছে? তো
যদি একবারে নগণ্যই হতো তাহলে মানে একদমই যদি বলতো ইগনোর করার মতো, তাহলে তো কণা এদিক ওদিক বেরিয়ে চলে যেত, তো সেটা তো হয় না। কিন্তু সেই ঘটনা দেখা যায় কোথায়? সেই ঘটনা দেখা যায় গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের দুটো অণুর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা এতটাই কম যে একটা অণু আর একটা অণুর কাছ থেকে যত ইচ্ছা দূরে চলে যেতে পারে, ঠিক আছে, মানে অত্যন্ত নগণ্য। তাই এই এই অণুটার মধ্যে যে আকর্ষণ বলটা, সেই মানটা দেখো ওই জন্য আমি একটু দূরে দূরে এঁকেছি। তার কারণ হচ্ছে এই দুটো কণার মধ্যে আকর্ষণ বল এতটাই কম যে এই কণাটা ইচ্ছা মতো এদিক ওদিক অনেক দূরেও চলে যেতে পারে। ওই জন্য ঘরের এক কোণে একটা ধূপকাঠি জ্বালালে তার গন্ধ কি গোটা ঘরে ছড়িয়ে পড়ে। তাহলে ধূপকাঠিটা একটা কোণে জ্বলছে, অথচ সেই ধূপকাঠি এক ঘরের একটা কোণে জ্বলছে, অথচ তার গন্ধ গোটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। কারণ ধূপকাঠি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা তো একটা গ্যাসীয় পদার্থ, তাই না? তো সেই গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে বা অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এতটাই কম যে একজন আর একজনের আকর্ষণ ক্ষেত্রে অনেক বাইরে চলে যাচ্ছে, তাই গোটা ঘরের মধ্যেই ছড়িয়ে পড়ছে। তাহলে তার যে অণুগুলি মিলে কোনো একটা পদার্থ তৈরি করেছে তাদের মধ্যে কিরকম আকর্ষণ বল কাজ করছে তার উপর ভিত্তি করে কোনো একটা পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় হয়। কঠিনের ক্ষেত্রে দুটি অণুর মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি, তরলের ক্ষেত্রে দুটি অণুর মধ্যে আকর্ষণ বল কঠিনের থেকে কম কিন্তু একেবারেই কম নয়, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দুটি অণুর মধ্যে আকর্ষণ বলের মানটা অত্যন্ত কম। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গ্যাস। কঠিন এবং তরল নিয়ে এখানে কোনো আলোচনা হবে না, এখানে শুধুমাত্র আমরা গ্যাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গ্যাসের কি কি ধর্ম, গ্যাসের কি একটা ধর্ম আর একটা ধর্মের উপর কিভাবে নির্ভরশীল, এই সমস্ত বিষয় আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। যদিও এটা খুব সহজ একটা চ্যাপ্টার, একটু মন দিয়ে শুনলে আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে। ঠিক আছে, তো একটা গ্যাস, ধরো একটা গ্যাস জারের মধ্যে কিছুটা গ্যাস আছে, ঠিক আছে, তো সেই গ্যাসটার মধ্যে যে সমস্ত ধর্মগুলো আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মগুলো, মানে যে ধর্মগুলোর উপরে নির্ভর করছে তার সমগ্র বিহেভিয়ারটা, তার সমগ্র আচরণটা, সেই ধর্মগুলো কি কি? প্রথম হচ্ছে গ্যাসটার পরিমাণ, মানে কতটা পরিমাণ আছে। গ্যাসটার পরিমাণ বলতে ভর অথবা মোল সংখ্যা, কত মোল, আমরা গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা দিয়ে হিসেব করি, তাই না? তাহলে গ্যাসের ভর অথবা মোল সংখ্যা। আর কি? গ্যাসের আয়তন, ওই গ্যাসটা কতটা আয়তন দখল করেছে। গ্যাসের চাপ, কি পরিমাণ চাপ দিচ্ছে, গ্যাসের চাপ সম্পর্কে এক্ষুনি আমি ডিটেলসে বলবো। আর গ্যাসের তাপমাত্রা, মানে গ্যাসটি কত তাপমাত্রায় রাখা আছে। ঠিক আছে, এরপরে আমরা বলি গ্যাসের চাপ সম্পর্কে। ঠিক আছে, গ্যাসের চাপ। তো ধরো একটা গ্যাসীয় পদার্থ, একটা গ্যাস নেওয়া আছে একটা গ্যাস জারের মধ্যে। ঠিক আছে, একটা গ্যাস জারের মধ্যে একটা গ্যাস নেওয়া আছে, এটা হচ্ছে গ্যাসের অণুগুলি। ঠিক আছে, এখানে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। তো কি বললাম যে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল অত্যন্ত কম। গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল অত্যন্ত কম হওয়ার জন্য যে যার নিজের মতো এদিক ওদিক এদিক সেদিক ছোটাছুটি করছে। ঠিক আছে, ছোটাছুটি করার সময় কি হবে? এরা নিজেদের মধ্যে পরস্পর ধাক্কা খাবে এবং এই পাত্রের দেয়ালেও গিয়ে ধাক্কা খাবে, দেয়ালে গিয়ে ধাক্কা খাবে, ফিরে আসবে, আবার অন্য জায়গায় যাবে, আবার ধাক্কা খাবে। এরকম অণুগুলোর মধ্যে অনবরত নিজেদের মধ্যে সংঘর্ষ করছে এবং একই সঙ্গে দেওয়ালের সঙ্গে অনবরত ধাক্কা খেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে? যখন একটা দেওয়ালে, এরকম একটা দেওয়ালে কোনো একটা গ্যাসের অণু ধাক্কা দিচ্ছে, মানে কি ধাক্কা দেওয়া, মানে কি ধাক্কা দেওয়া মানে বল প্রয়োগ করা। তো এখানে এরকম করে বল প্রয়োগ করছে, গ্যাসের দেওয়ালে বল প্রয়োগ করছে। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছে। ধরো আমি বলছি যে এই হচ্ছে দেওয়ালের এই যে অংশের মধ্যে কোনো একটা জায়গা নিয়ে ক্যালকুলেশন করছি, সব ক্ষেত্রে তা কি পুরো জায়গাটা নিয়ে তো ক্যালকুলেশন করা সম্ভব নয়, তাই যে কোনো একটু অল্প জায়গা নিয়ে ক্যালকুলেশন করছি। ধরো এ হলো ক্ষেত্রফল, ঠিক আছে, এই এ ক্ষেত্রফলের মধ্যে গ্যাস কি পরিমাণ চাপ দিচ্ছে সেটা হিসেব করব। ঠিক আছে, তো এই এ পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে আমি ধরলাম যে গ্যাস অণুগুলি লম্বভাবে এফ পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফলে কি বলা হয়? গ্যাসের চাপ। তাহলে এই ক্ষেত্রে গ্যাসের চাপ কি হয়ে যাবে? গ্যাসের চাপ হয়ে যাবে এফ বাই এ, মানে প্রযুক্ত লম্ব বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে গ্যাস অণুগুলো তাকে বলা হয় গ্যাসের চাপ।
বোঝা গেছে? তাহলে গ্যাসের চাপ বলতে বোঝায় গ্যাসের চাপ তাহলে উদ্ভূত হলো কেন, গ্যাসের চাপ এলো কেন? তার কারণ হচ্ছে যেহেতু গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অত্যন্ত কম, তাই তারা সর্বদা কোনো একটা গ্যাস জারের মধ্যে রাখলে এদিক ওদিক ছোটাছুটি করে এবং নিজেদের মধ্যে পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা খায়। ঠিক আছে? তাই পাত্রের দেওয়ালে এই ধাক্কার দরুন ধাক্কা খায় অর্থাৎ একটা বল প্রয়োগ করে। তো প্রতি একক ক্ষেত্রফলে এই লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় গ্যাসের চাপ। বোঝা গেছে? তো তাহলে গ্যাসের চাপ এই যে ধরো একটা সাধারণ প্রশ্ন করছি যে গ্যাসের এই যে চাপটা কিভাবে বাড়বে? গ্যাসের চাপ এই একই পরিমাণ গ্যাসের চাপ বাড়বে কিভাবে? ধরো কিছু দুরন্ত বাচ্চাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে? 10টা বাচ্চা আছে, ঠিক আছে? একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হলো। তো সেই বাচ্চাগুলো নিজেরা পরস্পরের মধ্যে মারামারি করছে, নিজেরা করছে, দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে? সবাই খুব দুরন্ত। তো তাহলে তারা কি হচ্ছে, দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে। বোঝা গেছে? নিজেদের মধ্যে পরস্পর ধাক্কাধাক্কি করছে। এরপরে ওই বাচ্চাগুলোকে আবার ওর থেকে ছোট্ট একটা ঘরের মধ্যে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তাহলে কি হবে সেক্ষেত্রে? তাহলে সেক্ষেত্রে যেহেতু ঘরের আয়তনটা কমে গেল, ঘরের আয়তনটা যেহেতু ওই বাচ্চাগুলো একই আছে, ওই বাচ্চাগুলোই আছে, একই দুরন্ত বাচ্চা, কিন্তু তাদেরকে আর একটা ছোট ঘরে নিয়ে চলে আসা হলো। তাহলে তাদের মধ্যে ধাক্কাধাক্কির সংখ্যাটা বাড়বে না কমবে? বা দেওয়ালের ধাক্কার পরিমাণটা বাড়বে না কমবে? অবভিয়াসলি দেওয়ালের ধাক্কার পরিমাণটা বাড়বে। তাহলে এই ক্ষেত্রে গ্যাসের চাপ বাড়বে। তাহলে যত আয়তনকে কমিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে গ্যাসের চাপ বাড়বে। ঠিক আছে? সেটা এখানে লেখা আছে, দেখো যে গ্যাসের চাপ কাকে বলে না, গ্যাসীয় পদার্থের অণুগুলির বিশৃঙ্খল গতির জন্য অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ করে। পাত্রের দেওয়ালে অণুগুলোর প্রতিনিয়ত ধাক্কার ফলে দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে গ্যাস অণুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বলা হয় গ্যাসের চাপ। বোঝা গেছে? তাহলে গ্যাসের চাপ কাকে বলে? তাহলে গ্যাসের চাপ হলো F/A, মানে প্রযুক্ত লম্ব বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক আছে? একটা ছোট্ট একটা উদাহরণ করছি, ঠিক আছে? তাহলে আরো এই গ্যাসের চাপ সম্পর্কে তোমরা বুঝতে পারবে। কি লেখা আছে? একটি পাত্রের ঢাকনার উপর গ্যাস 20 নিউটন লম্ব বল প্রয়োগ করছে। ঢাকনার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.04 মিটার স্কোয়ার। তাহলে গ্যাসের চাপ নির্ণয় করো। তাহলে গ্যাসের চাপ নির্ণয় করা যাক। কি বলা আছে? কত বল প্রয়োগ করছে? F সমান 20 নিউটন, এই পরিমাণ বল প্রয়োগ করছে। কত ক্ষেত্রফল? এ সমান 0.04 মিটার স্কোয়ার। তাহলে গ্যাসের চাপ P সমান কত হয়ে যাবে? F/A। F এর মান বসিয়ে দাও 20, A সমান কত? 0.04, দশমিকটাকে তুলে দিলে উপরে কত বসলো? 100, 4 কতই 100, 4, 25, 100, তাই তো? তাহলে এটা কত হয়ে গেল? 500 এত নিউটন পার মিটার স্কোয়ার। গ্যাসের চাপ কিভাবে সৃষ্টি হয় সেটা জানলাম, তাই তো? এরপর আমরা যেটা জানবো সেটা হলো যে গ্যাসের চাপটাকে পরিমাপ করা হয় কিভাবে। পরিমাপ তো করতে হবে, তাই না? তো গ্যাসের চাপটাকে কিভাবে পরিমাপ করা হয়? গ্যাসের চাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নাম হলো ম্যানোমিটার। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। ম্যানোমিটার বা দুই রকম ম্যানোমিটার হয়। একটা হলো মুক্ত প্রান্ত ম্যানোমিটার, আরেকটি হলো বদ্ধ প্রান্ত ম্যানোমিটার। মুক্ত প্রান্ত ম্যানোমিটার কখন ব্যবহার করা হয়? মুক্ত প্রান্ত মানে কি? মানে ম্যানোমিটার আসলে দেখতে এই যে অনেকটা এরকম ইউ নলের মতো, ঠিক আছে? তো যে গ্যাসটার চাপ পরিমাপ করতে হবে সেই গ্যাসটাকে এই মুখটাতে রাখা হয় এবং এই প্রান্তটা যদি খোলা থাকে তাহলে সেটাকে বলা হয় মুক্ত প্রান্ত ম্যানোমিটার, যদি বন্ধ থাকে তাহলে সেটা হলো বদ্ধ প্রান্ত ম্যানোমিটার। মুক্ত প্রান্ত ম্যানোমিটার কখন ব্যবহার করা হয়? যদি এখানে যে আবদ্ধ গ্যাস, যে গ্যাসটা নেওয়া হয় তার চাপ বায়ুমণ্ডলীয় চাপের খুব কাছাকাছি হয়, ঠিক আছে? বায়ুমণ্ডলীয় চাপ থেকে একটু বেশি বা একটু কম, তাহলে সেক্ষেত্রে মুক্ত প্রান্ত ম্যানোমিটার ব্যবহার করা হয়। আর বদ্ধ প্রান্ত ম্যানোমিটার ব্যবহার করা হয় যদি আবদ্ধ গ্যাসের চাপ অত্যন্ত কম, তাহলে সেক্ষেত্রে বদ্ধ প্রান্ত ম্যানোমিটার ব্যবহার করা হয়। এখানে দেখো আমরা একটা মুক্ত প্রান্ত ম্যানোমিটারের ছবি এঁকেছি এবং এর সাহায্যে কোনো একটা গ্যাসের চাপ নির্ণয় করব। ঠিক আছে? দেখো
প্রথমে যে গ্যাসটির চাপ পরিমাপ করতে হবে সেই গ্যাসটিকে আমরা এই প্রান্তে লাগিয়ে নিলাম। ঠিক আছে, এখানে একটা গ্যাস, যে গ্যাসটার চাপ পরিমাপ করতে হবে সেইটাকে কোনো একটা গ্যাস জারের মধ্যে রেখে বা এরকম একটা আধারের মধ্যে রেখে সেইটাকে এই প্রান্তে লাগানো হলো। আর এটা হচ্ছে একটা ইউ নলের মতো এবং এই মুখটা খোলা আছে। তাহলে এই মুখটা খোলা থাকার অর্থ কি? এখানে কে চাপ দিচ্ছে? উপরে কে আছে? উপরে আছে বায়ুমণ্ডল, তাই না? তাই এটাকে আমি লিখছি PA, এ ফর এয়ার, ঠিক আছে, বা অ্যাটমসফিয়ার। ওকে, তো এখানে আমি লিখলাম PA। তাহলে এই প্রান্তে চাপ দিচ্ছে বায়ুমণ্ডল, আর এখানে কে রাখা আছে? গ্যাস, এবং এর মাঝখানে রাখা হয় পারদ। এর মধ্যে কিছুটা পারদকে রাখা হয়। তাহলে বলতে পারি যে পারদের এই মুখটাতে গ্যাস চাপ দিচ্ছে এবং এই মুখটাতে কে চাপ দিচ্ছে? বায়ুমণ্ডল, তাই না? যদি দুটি চাপও সমান হয়, যদি এই চাপ এবং এই চাপ সমান হয়, তাহলে বলবো বায়ুমণ্ডলের চাপ এবং গ্যাসের চাপ সমান। ঠিক আছে, তাহলে আমরা বায়ুমণ্ডলের চাপ কি জানি? বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেন্টিমিটার পারদ চাপের সমান। মানে এটা আমরা পড়েছি না যে এইচ উচ্চতার কোনো একটা তরল নিচে কি চাপ দেয়? নিচে চাপ দেয় P সমান HDG। এটা পড়েছ না? যেখানে D হলো এই যে তরলটা নেওয়া হবে তার ঘনত্ব এবং G অভিকর্ষ ত্বরণ, H তো বললাম উচ্চতা। তাহলে যদি এই বায়ুমণ্ডলকে মানে এইদিকে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, এদিকে গ্যাস চাপ দিচ্ছে, পারদের উপর দুদিকের চাপ যদি সমান হয় তাহলে এখানে পারদটা স্থির থাকবে। আমরা পড়েছি ক্লাস 9-এ যে কোনো একটা স্থির তরলের অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান, তাই না? তাই যখন স্বাভাবিক অবস্থায় যখন এই ইউ নলের মধ্যে এরকম একটা আমি ইউ নল আঁকছি, ইউ নলের মধ্যে এরকম কোন একটা তরলকে রেখে দেওয়া হয়, তাহলে তরল কি হবে? প্রাথমিক অবস্থায় মানে দুটোই একই লেভেলে থাকবে, একই অনুভূমিক তলে থাকবে। তো এখানেও তাই। ঠিক আছে, তো তাহলে কি বলবো? এইদিকে গ্যাস যে পরিমাণ চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল একই পরিমাণ চাপ দিচ্ছে, তাই এখানে দুদিকের চাপ সমান। তাহলে বলবো এই গ্যাসটার চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান, P সমান HDG। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান, সব ক্ষেত্রে তো গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান নাও হতে পারে। তাই সেক্ষেত্রে কি হবে? দেখো, আমি সেকেন্ড কেসটা ধরলাম। তাহলে এখানে আমি নিয়েছি গ্যাস, এখানে আমরা নিয়েছি গ্যাস। ওকে, তো তাহলে গ্যাস এই দিক দিয়ে পারদের মুক্ত তলের উপর, এই দিকের মুক্ত তলের উপর গ্যাস চাপ দিচ্ছে। ঠিক আছে, এদিকে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। যদি গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি হয়, অবশ্যই যে এই দিক থেকেও একজন বল প্রয়োগ করছে, এদিক থেকেও একজন বল প্রয়োগ করছে। কে নামাতে পারবে? যে বেশি বল প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, তাহলে গ্যাস যদি বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি পরিমাণ চাপ দেয় তাহলে এই দিকের পারদের মুক্ত তলটা নিচের দিকে নেমে যাবে। ওকে, তো এই দিকে প্রাথমিক অবস্থায় দুজন সেম একই অনুভূমিক তলে থাকবে। এরপরে গ্যাসটাকে কানেক্ট করার পর যদি গ্যাসের চাপ এই দিকের বায়ুমণ্ডলের চাপের সঙ্গে বেশি হয়, তাহলে গ্যাস এই পারদটাকে নিচের দিকে নামাতে সক্ষম হয়। এই বেশি পরিমাণ বল দিচ্ছে, অতটা বল থেকে ব্যালেন্স করতেই পারছে না। ঠিক আছে, তো তাহলে এই গ্যাস এই পারদের তলটাকে এইদিকে নামিয়ে দেবে এবং সম পরিমাণ যতটা নামাবে ততটা পরিমাণ এইদিকে তুলবে, এই নলে পারদটা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, তো আমি ধরলাম যে এই দিক থেকে এই দিকে পারদের উচ্চতা H পরিমাণ বেশি। তাহলে যদি এখানে কোনো অনুভূমিক তলকে কল্পনা করা হয়, আমি সেই একই নীতি লাগাবো যে কোনো অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান। তো আমি যদি বলি এটা A বিন্দু এবং এটা B বিন্দু, তাহলে A বিন্দুতে যে চাপ হবে B বিন্দুতে একই চাপ হবে। দেখি A বিন্দুতে কে চাপ দিচ্ছে এবং B বিন্দুতে কে চাপ দিচ্ছে। A বিন্দুতে কে চাপ দিচ্ছে? A বিন্দুর উপরে কেউ নেই, শুধু গ্যাস আছে। তাহলে A বিন্দুতে শুধুমাত্র গ্যাসই চাপ দেবে এবং B বিন্দুতে শুধুমাত্র পারদ নেই। কে আছে? পারদ আছে। B বিন্দুর উপরে আছে, কিছুটা জায়গা জুড়ে আছে পারদ এবং তার উপর আছে বায়ুমণ্ডল। তাহলে B বিন্দুতে কে চাপ দিচ্ছে? B বিন্দুতে বায়ুমণ্ডল প্লাস পারদ চাপ দিচ্ছে। বোঝা গেছে? তাহলে বলতে পারি আমরা, এখানে লিখতে পারি যে A বিন্দুতে চাপ এটাই হয়ে যাবে B বিন্দুতে চাপ, B বিন্দুতে চাপ। তাহলে A বিন্দুতে চাপ মানে কি? শুধুমাত্র গ্যাস যে পরিমাণ চাপ দিচ্ছে, তাহলে এটাকে PG লিখছি আমি। ওকে, আর B বিন্দুতে চাপ কে দিচ্ছে? প্রথমে
পি এ মানে অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, এবং তার সাথে কে চাপ দিচ্ছে? এইচ উচ্চতার পারদ। ঠিক আছে, তাহলে এইচ উচ্চতার পারদের চাপ, এইচ উচ্চতার পারদের চাপ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা সমানই হলো পি এ এইচ উচ্চতার পারদ, সে কি পরিমাণ চাপ দেয়? যদি পারদের ঘনত্ব হয় রো, তাহলে এইচ রো জি বা এইচ ডিজি, এইচ রো জি, যা ইচ্ছা লিখতে পারো, যেখানে এখানে রো হলো পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব কত? 13.6, তাই না? তাহলে এখানে বায়ুমণ্ডলের চাপ আমরা জানি, বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেমি পারদ চাপ, আর এখানে এইচ এর মানটা জানা, রো এর মানটা জানা। এখান থেকে তোমরা পারদের চাপটাও কতটা পরিমাণ পারদটা উপরে উঠলো সেটা দেখে এই চাপটাও বের করতে পারবে। তাহলে এখান থেকে বোঝা যাবে গ্যাস কি পরিমাণ চাপ দিচ্ছে। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট আর একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, তাই না? আবার এখানে গ্যাস নেওয়া হলো, সেম একই জিনিস, এই দিক থেকে দিচ্ছে গ্যাস চাপ, এদিকে দিচ্ছে অ্যাটমসফিয়ার চাপ। যে বেশি জোরে চাপ দিতে পারবে সে নামাতে পারবে, যে নামাতে একদিকে নামানো মানে আর একদিকে উঠে যাওয়া। তো এই ক্ষেত্রে আমি ধরলাম যে এইখানে বায়ুমণ্ডল গ্যাসের থেকে বেশি চাপ দিচ্ছে, তাহলে বায়ুমণ্ডল যদি গ্যাসের থেকে বেশি চাপ দেয়, তাহলে পারদটা বায়ুমণ্ডল যে নলে চাপটা দিচ্ছে সেই দিকের পারদটা কিছুটা নিচে নেমে যাবে এবং সমপরিমাণ উচ্চতা এই নলে উঠে যাবে। তো আমি ধরলাম এখানে এইচ পরিমাণ এই নল থেকে এই নলে পারদ এইচ পরিমাণ বেশি উপরে উঠে গেছে। তাহলে আবার সেই একই নীতি, একই অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান। আবার বলছি এ বিন্দু বি বিন্দু, তাহলে এ বিন্দুতে চাপ পি এ সমানই হচ্ছে বি বিন্দুতে চাপ পি বি। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে কে চাপ দিচ্ছে? গ্যাস চাপ দিচ্ছে পিজি, তার সাথে আর কে চাপ দিচ্ছে? তার সাথে দিচ্ছে এইচ উচ্চতার পারদ। তাহলে এইচ রো জি সমান হচ্ছে পিবি। পিবি মানে এখানে কেউ তো নেই, শুধুমাত্র আছে বায়ুমণ্ডল, তাহলে পি এ। তাহলে এখানে আমরা পিজি মানে গ্যাসের চাপ কি হবে? পিজি সমান হচ্ছে পি এ মাইনাস এইচ রো জি। বোঝা গেছে? তো এই হলো মুক্ত ম্যানোমিটার সম্পর্কে, মুক্ত প্রান্ত ম্যানোমিটার। ঠিক আছে, তো তিনটেই তো অ্যানালাইজ করতে পারি, হয় সমান, না হলে বেশি, না হলে কম। তো তিনটেই ভালো করে বুঝতে পারলে। এরপরে যেটা আছে বদ্ধ প্রান্ত ম্যানোমিটার, মানে এই যে ম্যানোমিটার একই দেখতে একই, শুধুমাত্র এই মুখটা বন্ধ করা থাকে। তাহলে এখানটাতে কিছু নেই, এটা হচ্ছে কি বলবো? টরিসেলের শূন্যস্থান। ঠিক আছে, এটা টরিসেলের শূন্যস্থান এবং এখানে রাখা আছে গ্যাসটা, বাকি লজিক একই। তাহলে এখানে আর বায়ুমণ্ডলের চাপটাকে ধরা দরকার নেই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি বলবে? শুধুমাত্র যদি এইচ উচ্চতা একই অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান, তাই তো? তাহলে এখানে কে চাপ দিচ্ছে? এখানে চাপ দিচ্ছে শুধুমাত্র গ্যাস, এখানে চাপ দিচ্ছে, যদি এইদিকে এইচ পরিমাণ উঠে যায় তাহলে হচ্ছে শুধু এইচ উচ্চতার পারদ। তাহলে এখানে আমরা কি লিখবো? পিজি সমান হচ্ছে এইচ রো জি। বোঝা গেছে? তাহলে এইভাবে কোনো একটা গ্যাসের চাপ ম্যানোমিটারের সাহায্যে বোঝা যায়। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত? চাপ তো উষ্ণতার উপর নির্ভর করে, তো 0°C উষ্ণতায় মানে কত? 273 কেলভিন উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 76 সেমি উঁচু পারদ চাপের সমান। এই জিনিসটার মানে তোমরা আগে জানো, কোথাও পড়েছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে 76 সেমি উঁচু পারদ চাপের সমান, তার মানে কি? তার মানে হচ্ছে যে ধরো কোনো একটা নলের মধ্যে পারদ আছে, ঠিক আছে, কোনো পারদ আছে, তো 76 সেন্টিমিটার উঁচু পারদ আছে। এই যে পারদ, সে তো নিচেটা চাপ দিচ্ছে, ঠিক আছে, যেটা চাপ দিচ্ছে, এই চাপটা দেওয়ার জন্য কি হবে? এই চাপটা দেওয়ার জন্য যদি ফাঁকা অবস্থায় রাখা থাকে নলটা, এই পারদটা নিচে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পরিমাণ যে চাপ দেয়, কত চাপ দেবে? 76 সেমি পারদ চাপ, এইচ রো জি করলে 76 ইন্টু 13.6 ইন্টু 980, এই পরিমাণ চাপ দেবে। বলছে এই চাপটা বায়ুমণ্ডল সমুদ্রপৃষ্ঠে যে পরিমাণ চাপ দেয় সেই চাপের সাথে সমান। তাহলে এই বায়ুমণ্ডল, এই পরিমাণ বায়ুমণ্ডল এই 76 সেমি উঁচু পারদকে পড়া থেকে আটকাতে পারবে। ঠিক আছে, মানে এই পরিমাণ পারদকে ও নিচে পড়তে দেবে না। কে পড়তে দেবে না? বায়ুমণ্ডল পড়তে দেবে না। বায়ুমণ্ডল সমুদ্রপৃষ্ঠে যে চাপ দেয় সেই চাপটা 76 সেন্টিমিটার উঁচু পারদ তার নিচে তলদেশে যে পরিমাণ চাপ দেয় তার সঙ্গে সমান। তাহলে এটার মানে হলো তাই যে 0°C উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 76 সেমি উঁচু পারদ চাপের সমান।
চাপের একক কি? সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার, বল বাই ক্ষেত্রফল, এই যে নিউটন পার মিটার স্কোয়ার এটাকে বলা হয় পাস্কাল। আরও দুটো একক আছে, এটা হলো একটা বড় একক হলো বার, মানে 10⁵ পাস্কালকে বলা হয় বার, আর একটা ছোট একক হলো টর। টর মানে হচ্ছে 1 টর, তার মানে হচ্ছে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। আর আয়তনের একক, গ্যাসের আয়তনের একক জানো, ঘনমিটার, মিটার কিউ। 1 মিটার কিউ মানে হচ্ছে 1000 লিটার। ঠিক আছে, তো এই হলো মোটামুটি গ্যাসের চাপ এবং চাপের পরিমাপ। পরের দিন আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।